হ্যালো অ্যান্ড ওয়েলকাম ক্লাস 11 সেমিস্টার 1 কেমিস্ট্রির আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, পরমাণুর গঠন আর রাসায়নিক বন্ধন এই তিনটে চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিভাবে সলভ করছি সেগুলো কিন্তু খুবই জরুরি। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। বলছে প্রদত্ত কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়। মনে রাখতে হবে বোরের তত্ত্ব হাইড্রোজেন এর সমান ইলেকট্রন বিশিষ্ট যে কোনো আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? একটা। এখন দেখো অপশানগুলো দেখো। প্রথমে হাইড্রোজেনই আছে অপশানে, এর একটা ইলেকট্রন। তারপর আছে লিথিয়াম 2+। লিথিয়াম 2+ মানে 3-2। লিথিয়ামের কাছে 3টে আর 2টো প্লাস চার্জের জন্য 2 বিয়োগ করলাম, এখানেও একটা ইলেকট্রন। হিলিয়াম প্লাস মানে 2-1, তার মানে এখানেও একটা ইলেকট্রন। আর বেরিলিয়াম 2+ মানে 4-2, অর্থাৎ এখানে 2টো ইলেকট্রন চলে আসছে। তাহলে প্রথম তিনটের ক্ষেত্রে এক ইলেকট্রন রয়েছে, অর্থাৎ প্রথম তিনটে বোরের তত্ত্ব প্রযোজ্য। কিন্তু অপশান ডির ক্ষেত্রে কিন্তু বোরের তত্ত্ব প্রযোজ্য নয়। তাহলে সঠিক উত্তর কোনটা? বেরিলিয়াম 2+, অপশান নাম্বার ডি সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নম্বর 2। বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ কত? কৌণিক ভরবেগের সূত্র কি? NH/2π। সর্বনিম্ন কৌণিক ভরবেগ তখন হবে যখন n এর মান হবে 1। তাহলে n এর মান 1টা এখানে বসিয়ে দিই, তাহলে 1 × h/2π হবে, অর্থাৎ উত্তর কত? h/2π। অপশান নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 3। Cl পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l3 সম্পর্কটি মেনে চলে? দেখো ক্লোরিনের টোটাল আছে 17টা ইলেকট্রন। তো ইলেকট্রন বিন্যাস করে ফেলি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন n+l3 হতে হবে, অর্থাৎ n এর মান 2, l এর মান 1 হলে n+l3 হতে পারে, অথবা n এর মান 3, l এর মান যদি 0 হয় সেক্ষেত্রেও যোগফলটা 3 হতে পারে। আর অন্যভাবে করতে গেলে 1+2 করতে হবে বা 0+3 করতে হবে। কিন্তু মনে রাখতে হবে n এর মান কখনও কিন্তু l এর থেকে ছোট হয় না। তাহলে এই দুটো সম্ভাবনাই কিন্তু একমাত্র রয়েছে। তো এই দুটো সম্ভাবনা যদি হয় n এর মান 2 আর l এর মান 1, অর্থাৎ অরবিটালটা হচ্ছে 2p, আর n এর মান 3, l এর মান 0, অর্থাৎ কক্ষকটা হচ্ছে 3s। এখন দেখো ক্লোরিনের 2p অরবিটালে 6টা ইলেকট্রন আছে আর 3s অরবিটালে 2টো ইলেকট্রন আছে। তাহলে টোটাল ইলেকট্রন কত হচ্ছে? 6 + 2 = 8। তাহলে ক্লোরিন পরমাণুর জন্য n+l = 3, এই সম্পর্কটা মেনে চলছে 8টা ইলেকট্রন। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান নাম্বার বি। চলো পরের প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নম্বর 4। প্রদত্ত কোনটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন আছে? প্রথম অপশান দেখো Mn2+। Mn2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন, অর্থাৎ 18টা ইলেকট্রন। তারপর হচ্ছে 3d5, অর্থাৎ ম্যাঙ্গানিজ 2+ এর অযুগ্ম ইলেকট্রন কটা? 5টা। ঠিক আছে, এখানে এই 3d5-এ 5টা অযুগ্ম ইলেকট্রন আছে। Fe2+। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d6। 3d6 মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? 4টি। তোমরা যদি এটা বুঝতে না পারো তোমরা কক্ষকগুলো এঁকে ইলেকট্রন ভরাট করে দেখবে। আচ্ছা, ক্রোমিয়ামে কোনো চার্জ দেওয়া নেই, তাহলে ইলেকট্রন বিন্যাস কী হবে? আর্গন 4s1 3d5। তাহলে 3dতে 5টা অযুগ্ম ইলেকট্রন আর 4s-এ একটা, টোটাল অযুগ্ম ইলেকট্রন কটা? টোটাল অযুগ্ম ইলেকট্রন 6টা। আর কপার 2+ দেখো আর্গন 3d9। তাহলে 3d9 মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এসে দাঁড়াবে একটি। তোমরা কক্ষকগুলো এঁকে দেখে নেবে কটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে।
তাহলে কোশ্চেনে বলেছে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন, তাহলে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন কোথায় দেখা যাচ্ছে? ক্রোমিয়ামের ক্ষেত্রে। তাহলে অপশান নাম্বার সি এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 5 দেখব। একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা 0 হলে ভরবেগের অনিশ্চয়তা কত? দেখো হাইজেনবার্গের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে ডেল্টা এক্স মানে অবস্থানের অনিশ্চয়তা আর ভরবেগের অনিশ্চয়তা, এটা সবসময় h/4π থেকে বড় হবে। এখন কোশ্চেনে বলেছে দেখো অবস্থানের অনিশ্চয়তাটা 0, অর্থাৎ এই ডেল্টা এক্সের অনিশ্চয়তার মানটা হচ্ছে 0 বলে দিয়েছে। তাহলে এটা যদি 0 হয় আর h/4π এর যদি মানটা সমান করতে হয় তাহলে ডেল্টা পি সমান সমান কী হয়ে যাচ্ছে? h/4π ইন্টু ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্সের মান 0, 4π ইন্টু 0, তাহলে ডেল্টা পি ইকুয়াল টু h/0, তাহলে সামথিং বাই 0 মানে কি? অসীম। তাহলে ভরবেগের অনিশ্চয়তা এসে দাঁড়াচ্ছে ইনফিনিটি বা অসীম। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার ডি হবে, ভরবেগের অনিশ্চয়তা অসীম। চলো পরের প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নম্বর 6। নিম্নলিখিত কোয়ান্টাম সেটগুলির মধ্যে সঠিক সেট কোনটা বলতে হবে। দেখো এই কোশ্চেনগুলো করার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে এন আর এল এর মান কখনো সমান হতে পারে না, আর এল এর মান এনের থেকে কখনো বড় হতে পারে না। এই দুটো শর্ত আগে দেখে নিতে হবে। যেরকম অপশান এতে দেখো এন আর এল এর মান সমান রয়েছে, তাহলে এ তো অপশান কখনোই সঠিক সেট হবে না। কিন্তু বাকি তিনটের ক্ষেত্রে দেখো এন এর মান এল অপেক্ষা বড় রয়েছে, তাহলে বাকি তিনটে সেটই কিন্তু সঠিক হতে পারে। তাহলে এম এর মানটা এবার দেখতে হবে। দেখো বি অপশানের দিকে তাকাও, এন এর মান 3, এল এর মান 1। এল এর মান 1 মানে সেটা হচ্ছে পি কক্ষক। তাহলে পি কক্ষককে যদি আমরা একটু এঁকে নিই, তিনটে কক্ষক হয় পিতে। আচ্ছা সি অপশানটা দেখো এল এর মান 1 আছে, অর্থাৎ এটাও পি কক্ষক। তাহলে পি কক্ষকটা এঁকে নিলাম। ডিতেও দেখো এল এর মান 1 আছে, তার মানে এটাও পি কক্ষক। তাহলে পি কক্ষকের এম এর মান কিভাবে করতে হয়? মাঝখানেরটা 0 বসাবো, এদিকে +1 এদিকে -1, তো সবগুলোই একই হবে। আমরা একবার করেও বের করে নিতে পারতাম, তো সবগুলোই একই ভ্যালু হবে এম এর। এবার অপশান বিতে দেখো এম এর মান 0 আছে। দেখো এই তিনটে কক্ষকের মধ্যে এম এর মান 0 কিন্তু রয়েছে, তাহলে বি অপশান কিন্তু সঠিক। সি অপশানে দেখো এম এর মান +2 আছে, কিন্তু দেখো আমরা কক্ষকগুলো এঁকে কোথাও +2 পাইনি, তাহলে সি অপশানও ভুল। আচ্ছা ডি অপশান দেখো এম এর মান -2 আছে, দেখো আমরা পি কক্ষকে কোথাও এম এর মান -2 পাইনি, তাহলে ডি অপশানও কিন্তু ভুল। তাহলে সঠিক সেট কোনটা? সঠিক সেট হচ্ছে অপশান নাম্বার বি। তাহলে এই দুটো নিয়ম মনে রাখবে, এন আর এল এর মান, এই ব্যাপারটা একটু মনে রাখবে, আর এই যে এম এর মানগুলো কিভাবে বের করছি এটাও মনে রাখবে, তাহলে তোমরা কোয়ান্টাম সংখ্যার সঠিক সেট বের করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, কোশ্চেন নম্বর 7। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম বোর কক্ষ থেকে তৃতীয় বোর কক্ষে অবতীর্ণ হলে রেখার সংখ্যা কত হবে? দেখো এর একটা সূত্র আছে, যেই কক্ষ থেকে যেই কক্ষে অবতীর্ণ হচ্ছে আমরা সেগুলোকে n2 আর n1 ধরে নেব। ঠিক আছে, সূত্রটা হচ্ছে n2 - n1 ইন্টু n2 - n1 + 1 ডিভাইডেড বাই 2। মানটা বসিয়ে দিই, পঞ্চম থেকে তৃতীয়তে আসছে, তাহলে n2 এর মান 5 আর n1 এর মান 3। আবার বসা n2 এর মান 5, n1 এর মান 3 + 1 আর নিচে আছে 2। তাহলে দেখো 5 - 3 2 আসছে, আর এখানে 5 + 1 6 - 3 3 আসছে, আর নিচে 2 আছে। 2 2 কেটে দাও, থাকছে 3। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি। কোনো কক্ষ থেকে কোনো কক্ষে অবতীর্ণ হলে রেখার সংখ্যার সূত্র হচ্ছে এইটা, n2 - n1 ইন্টু n2 - n1 + 1/2। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এবার রাসায়নিক বন্ধনের কোশ্চেন।
ClO2 মাইনাসে Cl পরমাণুর সংকরায়ন দশাটি হবে। দেখো ক্লোরিনের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা আছে 7, তাহলে হাইব্রিডাইজেশনের সূত্রে বসিয়ে দিচ্ছি 1/2 × 7 প্লাস অক্সিজেন এখানে একযোজি নয়, তো এখানে লেখা যাবে না অক্সিজেনের সংখ্যাটা, মাইনাস চার্জ আছে একটা, তাহলে যোগ করতে হবে 1, তাহলে 7 আর 1 8/2 কত আসছে 4, 4 মানে এইচের মান যদি 4 হয় সংকরণ কি হয় sp3, তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে sp3। নেক্সট কোশ্চেন নম্বর 9, কোনটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য এটা, মনে রাখবে ফ্লুরিন এর সঙ্গে যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় সেটা সবচেয়ে শক্তিশালী হয়, কারণ ফ্লুরিন হচ্ছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে হাইড্রোজেন পরমাণু সবচেয়ে শক্তিশালী হয়, ওই জন্য সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন নম্বর 10, প্রদত্ত কোনটি দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি? প্রথমেই আমরা CH4 আর CCl4টা দেখে নেব। দেখো CH4কে আমরা যদি একে দেখাই, CH4-এর লব্ধি ভ্রামক পরস্পরকে প্রশমিত করলে মিউ সমান 0 চলে আসবে, এটা নিচের দিকে আসবে, আর এই তিনটের জন্য লব্ধি উপরের দিকে যাবে, প্রশমিত করায় মিউ 0। একইভাবে CCl4ও কিন্তু 0 হবে, তাহলে বি দাগ আর ডি দাগ উত্তর হচ্ছে না, এ আর সি এর মধ্যে কোনো একটা উত্তর হবে। তো দ্বিমেরু ভ্রামকের মান সবচেয়ে বেশি হবে, মনে রাখবে সি, অর্থাৎ CH3, এর দ্বিমেরু ভ্রামক সবচেয়ে বেশি হয়, কারণ দেখো চার্জ সেপারেশনটা অনেক বেশি হবে। আমরা কি জানি মিউ ইকুয়াল টু ই ইন্টু ডি, তো যার চার্জ সেপারেশনটা বেশি তার কিন্তু মিউ বেশি হয়ে যাবে। তাহলে যেহেতু আয়োডিনের চার্জ সেপারেশনটা কম কিন্তু ক্লোরিনের চার্জ সেপারেশনটা বেশি, তাই জন্য কিন্তু দ্বিমেরু ভ্রামকের মানও বেশি হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশান নাম্বার সি, CH3, এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, এটা দ্বিমেরু ভ্রামক সবচেয়ে বেশি। চলো নেক্সট কোশ্চেন নম্বর 11, H3PO3-তে মোট আম্লিক প্রোটনের সংখ্যা কত? দেখো প্রথমে এর জন্য আমাদের H3PO3-র গঠনটা জানার দরকার। দেখো H3PO3-র গঠনটা হচ্ছে এমন, POH OH H ডবল বন্ড O, এটা হচ্ছে H3PO3-র গঠন। এখন দেখো যেখানে O আর H বন্ধন রয়েছে সেই Hগুলো H+ হয়ে মুক্ত হতে পারে, অক্সিজেনকে মাইনাস দিয়ে H+ হয়ে মুক্ত হয়ে যেতে পারে, তাহলে আম্লিক প্রোটন এদেরকেই বলে যারা H+ হিসাবে মুক্ত হতে পারে। তাহলে H+ হিসাবে মুক্ত হতে পারে এমন প্রোটন কোথায় কোথায় রয়েছে? এখানে একটা আর এখানে একটা, টোটাল দুটো, কিন্তু এই হাইড্রোজেনটার পাশে অক্সিজেন না থাকায় এ কিন্তু H+ হয়ে সহজেই মুক্ত হতে পারবে না। তাহলে আম্লিক প্রোটনের সংখ্যা কত হয়ে যাবে? দুটো, ঠিক আছে? দেখে মনে হচ্ছে 3টে হবে উত্তর, কিন্তু এই Hটা কিন্তু এখান থেকে H+ হয়ে বেরোতে পারবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান নাম্বার সি, 2 হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নম্বর 12, কোন পরিবর্তনে কেন্দ্রীয় পরমাণু সংকরায়নের পরিবর্তন হয় না? দেখো প্রথম অপশান দেখো, সালফার SO2Cl2, এখানে এইচের ভ্যালু বের করব আমরা, সালফারের হচ্ছে 6 আর একযোজি পরমাণু ক্লোরিন দুটো আছে 8, বাই 2 করলে কত আসছে 4, আর H2SO4টাও করে দেখব, সালফারের 6, হাইড্রোজেনের জন্য 2, অক্সিজেন দ্বিযোজি ধরবো না, বাই 2 করব, কত আসছে 4, তাহলে এর সংকরায়নের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাও sp3 হচ্ছে, এটাও sp3 হচ্ছে, তাহলে এ উত্তর হবে। এবার বি অপশানটা দেখা যাক, নাইট্রোজেনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন হচ্ছে 5 আর 3টে একযোজি পরমাণু রয়েছে, বাই 2 করব, 4 আসছে। NH4+ দেখো 5 যোগ 4 মাইনাস 1 +1 জন্য, প্লাস চার্জের জন্য -1 বাই 2, এটাও কিন্তু 4 আসছে, তাহলে এটাও কিন্তু পরিবর্তন হচ্ছে না কোনো, তাহলে এটাও উত্তর হতে পারে। পরেরটা দেখো BCl3 বোরনের শেষ কক্ষে 3টে আছে, একযোজি পরমাণু 3টে, বাই 2 কত আসছে 3 চলে আসছে। BCl4 দেখো 3 যোগ 4 -1 জন্য একটা +1 করতে হবে, বাই 2, এটা কত চলে আসছে 4 চলে আসছে, তাহলে সি দাগ কিন্তু উত্তর হবে না। আচ্ছা ডিটাও দেখে নাও, BF3-তে কত, বোরনের 3 F-এর 3 বাই 2, টোটাল 3 আসছে,
আবার বিএফসি এনএফসি দেখো বোরনের সঙ্গে 4টে সিগমা বন্ড রয়েছে, 10+4/2 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে ডি উত্তরও হবে না। তাহলে এ বি এখানে দুটোই উত্তর হতে পারে। তাহলে একটু অপশানটা দেখে দেবে, এরকম অপশান থাকবে না পরীক্ষাতে আশা করি। এ আর বি দুটো অপশান এখানে হচ্ছে, কিন্তু পরীক্ষাতে এরকমভাবে দেওয়া থাকবে না, ঠিক আছে? একটু দেখে করবে এটা। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 13, এনএফসি আর এনএইচসির বন্ধন কোণ যথাক্রমে 102.3 ডিগ্রি আর 107.2 ডিগ্রি, এই পার্থক্যের কারণ কি? দেখো এনএফসি আর এনএইচসি, প্রথমে আমরা এদের গঠনটা আঁকবো। দেখো এনএফসির গঠন ঠিক এরকম হয়, ঠিক আছে? আর এনএইচসির গঠনটা সেমই হয়, শুধুমাত্র ফ্লুরিনের জায়গাগুলোই এইচ চলে আসবে। এখন এরা দুজনেই sp3 সংকরায়িত, বন্ধন কোণ হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু দুটোর কাছেই একটা করে লোন পেয়ার থাকার জন্য বন্ধন কোণ কমে যাবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধন কোণের ভ্যালুগুলো 109 থেকে কম। তো কেন এটা কমছে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। দেখো এন আর এফ এর মধ্যে এফ তড়িৎ ঋণাত্মক, এই বন্ধনের ইলেকট্রন জোড়গুলো এফের দিকে সরে থাকবে, এই জন্য বিকর্ষণটা, এই যে বন্ধন জোড় বিকর্ষণটা কম হবে। বিকর্ষণ যদি কম হয় এদের মধ্যে, এই যে বন্ধন কোণটাও কিন্তু কম হয়, বন্ধন কোণটাও কম হয়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এনএফসির বন্ধন কোণ কম রয়েছে, 102.3 ডিগ্রি রয়েছে। আর এনএইচসির ক্ষেত্রে দেখো ইলেকট্রনটা এখানে রয়েছে, কারণ নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মক, নাইট্রোজেনের দিকে ইলেকট্রনটা সরে থাকবে। তাহলে বিকর্ষণটা কি হবে? বেশি হয়ে যাবে। বন্ধন জোড় বিকর্ষণটা বেশি হবে। বিকর্ষণ বেশি হলে বন্ধন কোণও কী হবে? বন্ধন কোণও হয়ে যাবে বেশি। দেখো ভ্যালুটাও তাই দেওয়া রয়েছে, 107.2 ডিগ্রি বেশি আছে। তাহলে এর কারণটা কি আসলে? এর কারণটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা, আর এক্ষেত্রে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা। তাহলে অপশানগুলো দেখো এবার। প্রথমটা আকার সম্পর্কে বলেছে, দ্বিতীয়টাও আকার সম্পর্কে বলেছে, চতুর্থটাও দেখো আকার সম্পর্কে বলেছে। শুধু সি অপশানে দেখো এনের মেরুতা ভিন্ন, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। তড়িৎ ঋণাত্মকতা বোঝাতে এখানে মেরুতা বুঝিয়েছে, দুটি অণুতে এনের মেরুতা ভিন্ন রয়েছে, এই কারণেই কিন্তু এর বন্ধন কোণের এরকম তারতম্য দেখা যাচ্ছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন নম্বর 14, কোনটিতে হাইড্রোজেন বন্ধন নেই? দেখো প্রথম অপশান রয়েছে ফেনলের গঠন হচ্ছে ঠিক এরকম। তো ফেনলের এই যে OH বন্ধন, এই এইচের সঙ্গে কিন্তু হাইড্রোজেন বন্ডিং করা সম্ভব। পরের অপশান রয়েছে তরল অ্যামোনিয়ার গঠন হচ্ছে NH3। তো এই এইচের মাধ্যমে কিন্তু এরা হাইড্রোজেন বন্ডিং করতে পারে। জলের হাইড্রোজেন বন্ডিং আমরা সবাই জানি, একটি জলের অণুতে 4টি করে হাইড্রোজেন বন্ডিং হয়, কিন্তু HCl যখন গ্যাস অবস্থায় থাকে তখন কিন্তু এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন থাকে না। তাহলে HCl গ্যাস, HBr গ্যাস আর HI গ্যাস, এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নেই। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সি দাগ হয়ে যাবে, HCl। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 15, নিচের কোন জোড়াটি গুণানুপাত সূত্রকে সমর্থন করে? দেখো গুণানুপাত সূত্র মানে কি? এখানে দুটো পরমাণু থাকবে এবং বিভিন্ন অনুপাতে তারা কিন্তু পরস্পর যুক্ত হবে। দেখো কার্বনের এখানে ভর কত? 12, আর CO2তে অক্সিজেনের ভর হচ্ছে 32। CO অর্থাৎ কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে C এর ভর 12 আর অক্সিজেনের ভর কত হবে? এখানে 16 হবে। তাহলে এই যে অক্সিজেনের অনুপাতটা 32:16, এটা কিসে থাকবে? সরল অনুপাতে থাকবে, 32:16। দেখো 2:1 আছে। তাহলে এটা কি সূত্র মানছে? এটা গুণানুপাত সূত্র কিন্তু মেনে চলছে। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন নম্বর 16, 4.2 গ্রাম N3- আয়নের যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা কত বের করতে হবে? দেখো এই জায়গাটা খুব সাবধানে দেখবে, কোশ্চেনটা N3- আছে, অনেক সময় N3- কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? এটা খুব ভালোভাবে দেখে কোশ্চেনটা করবে। চলো করা যাক এটা। 4.2 গ্রাম N3- আমি ধরেছি কোশ্চেনটাতে। তাহলে N3- এর আগে ভরটা কত বের করে নেব?
এর আণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, তাহলে 3টে আছে, গুণ 3 করে দিলাম, 42 চলে আসলো আণবিক ভর। এখন একটা নাইট্রোজেনের যোজ্যতা কক্ষের ইলেকট্রন কত? যোজ্যতা কক্ষের ইলেকট্রন 5টা, তাহলে 3টে যদি হয় 3 5 15 হয়ে যাবে, আর একটা মাইনাসের জন্য 1 যোগ হবে, তাহলে কত হচ্ছে? 16 হয়ে যাচ্ছে, 16টা ইলেকট্রন থাকছে। তাহলে আমরা বলতে পারি যে 42 গ্রামে আছে 16 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। তাহলে 4.2তে কত আছে? 16 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক বাই 42 ইন্টু 4.2, তাহলে এটা কাটাকুটি করলে আসছে দেখো 0.1, তাহলে উত্তর আসবে 1.6 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার সি, 4.2 গ্রাম N3 মাইনাস আয়নে 1.6 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন রয়েছে। আমি আরও একবার বলছি, খুব ভালোভাবে খেয়াল রাখবে, N3 মাইনাস থাকছে কোশ্চেনে নাকি N3 মাইনাস থাকছে, এটা দেখে কোশ্চেনটা করবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নম্বর 17, নিচের কোনটি মিথনুপাত সূত্রকে সমর্থন করে? দেখো, মিথনুপাত সূত্রের জন্য 3টে আলাদা আলাদা পরমাণু আমাদের দরকার। তো আমরা সি অপশান দেখতে পাচ্ছি, এখানে সি আর এস মিলে CS2 যৌগ তৈরি করছে, এস আর ও মিলে SO2 যৌগ তৈরি করছে, আর সি আর ও মিলে CO2 যৌগ তৈরি করছে। তো এরকম আর কোনো অপশানে কিন্তু নেই। দেখো, এই অপশানে 3টে অপশানেই কিন্তু নাইট্রোজেন রয়েছে, উত্তর কখনো হবে না এটা। বি অপশানে 3টে ক্ষেত্রেই সোডিয়াম আছে, উত্তর হবে না এটা। আর ডি অপশানে 3টে ক্ষেত্রেই দেখো ফসফরাস আছে, এটাও উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান নাম্বার সি, 3 ক্ষেত্রেই একই কোনো পরমাণু কিন্তু উপস্থিত নেই। তাহলে সঠিক উত্তর অপশান সি। এইভাবে তোমরা কিন্তু মিথনুপাত সূত্রটার উদাহরণ বুঝে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 18, একটি জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। মৌলিক বিশ্লেষণে দেখা যাচ্ছে কার্বন আছে 38.71%, কার্বন কত বলেছে? 38.71, হাইড্রোজেন বলেছে 9.67, তাহলে অক্সিজেন কতটা আছে? 100 থেকে এই দুটোর যোগফল বাদ দিতে হবে, তাহলে তাহলে এই দুটোর যোগফল কত হবে? 47.38 আসছে এদের যোগফলটা, বিয়োগ করে দিই 100 থেকে, 52.62 আসছে, 52.62। তো এটাকে আমরা 12 দিয়ে ভাগ করব, এটাকে 1 দিয়ে, আর এটাকে ভাগ করব 16 দিয়ে, এদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিলাম। তো প্রথমটা কার্বনের ক্ষেত্রে এই ভাগটা করলে আসবে 3.22, অনুপাত বের করে নিচ্ছি। হাইড্রোজেনেরটা আসে 9.67, আর লাস্টেরটা এটা ভাগ করলেও আসবে 3.22, তাহলে 1:3:1 হয়ে যাচ্ছে। তার মানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 3টে, অক্সিজেন আছে একটা। এটাই হচ্ছে যৌগটার স্থূল সংকেত CH3O, অপশান সি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 19, দেখো 180 গ্রাম CO3 ইলেকট্রন সংখ্যা কত? দেখো, CO3 আগে এর আণবিক ভরটা আমরা দেখে নিই। এর আণবিক ভর কত হচ্ছে? কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 3 16 48, তাহলে 48 আর 12 কত হচ্ছে? 60, 60 হচ্ছে আণবিক ভর। আর ইলেকট্রন সংখ্যা কত? এর ইলেকট্রন কার্বনের আছে 6টা ইলেকট্রন, অক্সিজেনের আছে 8টা করে, তাহলে 3 8 24, আর দুটো আছে মাইনাস চার্জ, তাহলে 2 যোগ হবে, তাহলে এখানে 32টা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি। তাহলে 60 আণবিক ভরে ইলেকট্রন থাকছে 32, তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যক গুণ হবে। 180তে কত চেয়েছে? তাহলে কত হচ্ছে? 3 গুণ হচ্ছে, তাহলে এখানেও 3 গুণ করে দেবো আমরা জাস্ট।
তাহলে কত হচ্ছে 96N। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশান নাম্বার বি, 96N। চলো নেক্সট কোশ্চেন নম্বর 20। প্রমাণ অবস্থায় বায়ুতে আয়তনগতভাবে 21% অক্সিজেন আছে। উক্ত বায়ুর 1 লিটার আয়তনে অক্সিজেনের মোল সংখ্যা কত বের করতে হবে। ভালো করে প্রশ্নটা পড়বে। 1 লিটারে মোল সংখ্যা চেয়েছে, তো কিভাবে করব দেখো। আচ্ছা, প্রথমে দেখো 21% অক্সিজেন আছে, তার মানে আমরা কি বলতে পারি, যদি 100 লিটার টোটাল বাতাস হয় তার মধ্যে 21 লিটার হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, 21 লিটার হচ্ছে অক্সিজেন, O2 গ্যাস। আচ্ছা, এবার এটা আছে কোথায়? প্রমাণ অবস্থায় আছে, প্রমাণ অবস্থায়। তাহলে আমরা বলতে পারি যে 22.4 লিটার O2-তে অক্সিজেন থাকে হচ্ছে 1 মোল, তাই তো? তাহলে 21 লিটার O2-তে কত মোল থাকে বের করে নিই। 21/22.4 এত মোল থাকবে। তাহলে এটা যদি ভাগ করি দেখতে পাবো আসবে 0.93 মোল। ঠিক আছে, তাহলে এটা কোথায়? তাহলে এটা কত আছে? এটা 100 লিটারে। তাহলে 100 লিটারে অক্সিজেনের মোল সংখ্যা হচ্ছে 0.93। কোশ্চেনে বের করতে বলেছে 1 লিটারে। তাহলে 100 লিটারে যদি মোল সংখ্যা হয়ে যায় 0.93 মোল, তাহলে 1 লিটারে কত হবে? 100 দিয়ে ভাগ করে দেব। তাহলে 0.93/100, 0.0093 মোল। ঠিক আছে, সঠিক উত্তর অপশান নাম্বার ডি। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নম্বর 21। কোনটির হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তির চেয়ে বেশি? দেখো, হাইড্রেশন শক্তি যদি ল্যাটিস শক্তি থেকে বেশি হয় তাহলে সেই যৌগটি জলে দ্রবীভূত হয়। ঠিক আছে, সেই যৌগটি জলে দ্রবীভূত হয়। অপশানগুলোর দিকে দেখো কোনটা জলে দ্রবীভূত হতে পারে। প্রথম অপশান রয়েছে NaCl, খাদ্য লবণ। খাদ্য লবণ আমরা সবাই জানি জলে দ্রবীভূত হয়, তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে। বাকি যে 3টে অপশান রয়েছে এরা কিন্তু জলে দ্রবীভূত হয় না, ওই জন্য ওদের ল্যাটিস শক্তি কিন্তু বেশি হবে হাইড্রেশন শক্তি থেকে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে NaCl, অপশান নাম্বার এ। তো দেখো, এই গুরুত্বপূর্ণ 21টা প্রশ্ন তোমাদের জন্য ছিল। এগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বারবার রিভাইজ করবে। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, বাই।